বড় বৌমা, কোথায় গেলে তুমি? তোমার রান্না বান্না শেষ হয়েছে তো? তাড়াতাড়ি করো, আমার ছেলেদের কাজে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, হয়েছে। আপনার ছেলেদের আমি খেতে দিয়ে দিয়েছি, চিন্তা করতে হবে না। হ্যাঁ বৌমা, তা তো জানি, তোমাদের তো কখনো কোনো কাজ বলতে হয় না। আমি বেকার মানুষ, সারাদিন বসে বসে আমার সময় হয় না, তাই জন্য কথা না থাকলেও কথা বলি। কি আর করবো বলো? জানি মা, ভালো করেছেন। আপনি যদি কথা না বলেন ভালো লাগে না। আপনি এভাবেই সব সময় আমাদের কাজের কথা বলবেন, তাতেই আমরা খুশি। এটা আমাদের জন্য আশীর্বাদ। অনেক কপাল গুনে তোমাদের মতো দুটি লক্ষ্মী ছেলের বউ পেয়েছি। কি হচ্ছে এখানে? শাশুড়ি বউ মিলে তো ভালোই গল্প হচ্ছে। আমাকে ছাড়া কি শুধু বড় বউয়ের গুণ দেওয়া হচ্ছে? আমি বুঝি ভালো না? এসো বৌমা, এসো। তোমরা দুজনেই আমার ঘরের লক্ষ্মী। তোমরা আমার সংসারটা সুন্দর করে রেখেছো। হ্যাঁ, আমাদের কপাল অনেক ভালো, আপনার মতো শাশুড়ি পেয়েছি। কি গল্প হচ্ছে এত তোমাদের? আমার যে কাজে যেতে হবে। যা বাবা, ঠিকভাবে কাজে যা, শেষে ঠিকভাবে ফিরে আসিস। যাই তাহলে মা, দেরি হয়ে গেলে জমিদার মশাই আবার রেগে যাবে না। কেমন আছো? দুই ভাইয়ের কাজ ঠিকঠাক ভাবে চলছে তো? জমিদার বাবু, সব কাজ ঠিকঠাক ভাবেই চলছে, কোনো সমস্যা নেই। এই কোনো কিছু জানার প্রয়োজন হলে বলতে পারেন, আমি আপনাকে সকল কাজ বলে দিচ্ছি। আমার কোনো কিছু জানবার দরকার নেই। তোমরা দুই ভাই যেখানে আছো, আমার কি সেখানে কোনো চিন্তা করতে হবে নাকি? তোমরা আছো বলি তো আমি নিশ্চিন্তে আছি। ঠিক আছে, আমি আসি, তোমরা কাজ করো। আজকে সারা দিন অনেক খাটাখাটনি গেল। ঠিক বলেছ দাদা, আজকে সারা দিন অনেক পরিশ্রম হয়েছে। জমিদার মশাই আমাদের উপর পুরো গুদমের দায়িত্ব দিয়ে উনি নিশ্চিন্তে আছেন। উনি আমাদের অনেক বিশ্বাস করেন। তাই তো আমরা কখনো জমিদারের বিশ্বাসের অমর্যাদা করব না। এখন তাড়াতাড়ি পা চালাও দেখি, খিদে আমার পেট জ্বলে পুড়ে যাচ্ছে। আজকে আমি অনেক ভাত খাবো। আচ্ছা বাবা, হাঁটছি, আর কত জোরে হাঁটবো? চল চল চল। কই গো তোমরা, তাড়াতাড়ি খেতে দাও। আরে আমরা স্নান করে আসছি। এই তো আমরা। ঠিক আছে, তাড়াতাড়ি স্নান শেষ করে আসেন, আমরা খাবার পরিবেশন করছি। আজকে কি রান্না হয়েছে বৌদি? আমার অনেক খিদে পেয়েছে আজকে, আমি অনেক ভাত খাবো। আজ কাতলা মাছের ঝোল করেছি, আর তোমার পছন্দের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। অনেক ভালো করেছো, তাহলে তো আজকে অনেক মজা করে পেট ভরে ভাত খেতে পারবো। খাও খাও, তোমার জন্য রান্না করেছি। মালতী, লক্ষণকে কাতলা মাছের মাথাটা এগিয়ে দে। এই তো দিচ্ছি দিদি, এই নাও তোমার পছন্দের কাতলা মাছের মাথা। তোমরাও খেতে বসে যাও। মা কোথায়? মা শরীরটা ভালো নেই, তাই আগেই খেয়ে নিয়েছে, এখন বিশ্রাম নিচ্ছে। মার আবার কি হলো? জানি না, হঠাৎ করেই শরীরটা খারাপ লাগছে বলছিল, তাই আমি বললাম খেয়ে বিশ্রাম নিতে। ঠিক আছে, মায়ের দিকে খেয়াল রেখো, আমরা কাজে যাচ্ছি। তোমাদের কিছু লাগলে বলতে পারো, রাতে ফিরতে নিয়ে আসবো। হ্যাঁ, আমার তো কিছু লাগবে না। মালতী, তোর কিছু লাগবে তাহলে বলতে পারিস। আমার তেমন কিছু লাগবে না, যদি পারো বাজার থেকে একটা আলতা নিয়ে এসো, আমার আলতাটা শেষ হয়ে গেছে। তোর কথা আর কি বলবো, সারাক্ষণ পায়ে আলতা পরে বসে থাকিস, একটা শেষ না হতে হতে আরেকটা লাগে তোর। বিজয়, তোকে আজকে অনেক দিন ধরে খেয়াল করছি, তোর কাজে কোনো মন নেই। তোকে আমার ভালো ঠেকছে না। তোর মনে নিশ্চয়ই কোনো দুষ্ট বুদ্ধি চলছে, তা আমি তোর চোখের দিকে তাকিয়েই বলতে পারছি। কি চলছে তা যদি বুঝতে পারি তাহলে কিন্তু তোর খবর আছে। কি বলছেন বাবু? আমার মনে আবার কি চলবে? আমি তো ঠিকঠাকভাবেই কাজ করে যাচ্ছি, আপনি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছেন। আমি কি ভুলে গেছি নাকি? এর আগে তুই কয়টা ঘটনা করেছিস, কয়েকবার চুরি করে ধরা পড়েছিস, অনেকবার তোকে মাফ করেছি, এরপর কিন্তু আর কোনো মাফ হবে না। আগে বাবু, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আর কোনো দিনও ভুল করব না। বিজয়, গুদামের হিসেবের খাতাগুলো নিয়ে আয় তো। এ সপ্তাহের পুরো হিসেবগুলো মেলাতে হবে। এই নাও, সকল হিসেবের কাগজপত্র এখানেই আছে।
বিজয়, এখানে তো সব কাগজপত্র দেখতে পাচ্ছি না, কিছু কাগজ কি ভুলে রেখে এসেছিস? না দাদাবাবু, এখানে সব কাগজই আমি নিয়ে এসেছি। আমি দেখেছি এ সপ্তাহের কিছু কাগজ এখানে নেই। তুই কি কাগজ হারিয়ে ফেলেছিস? না না দাদাবাবু, আপনি ভালো করে দেখুন, সব কাগজই আমি নিয়ে এসেছি। তুই কোনো কিছু মিথ্যে বলছিস না তো? না বাবু। আচ্ছা ঠিক আছে, এখন তুই যা, আমি পরে দেখে নেব। যদি কোনো কারণে কোনো কিছু ভুল করে থাকি বা ধরা পড়িস, তোর কিন্তু খবর আছে বলে দিলাম। দাদা, বিজয়ের কাজ কিন্তু আমার ভালো ঠেকছে না। ও যেন কেমন আচরণ করছে। আমারও ভালো ঠেকছে না রে। জমিদার বাবু সকালে ওকে বকাঝকা করেছে দেখলাম, জানি কি করছে ও। ও স্বভাব কোনোদিনও পরিবর্তন হবে না দাদা। কোনো কিছু করতে হাতে নাতে ধরা পড়লে তো কিছু বলা যাচ্ছে না। ওর দিকে খেয়াল রাখিস যাতে কোনো ভুল করতে না পারে। আচ্ছা দাদা। আজ কি রান্না করবো দিদি? দেখ, তোর দাদা আজ সকালে বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে। আজ আমরা ইলিশ মাছের দো পেঁয়াজি করব। তাই বুঝি? তাহলে তো মাও অনেক খুশি হবে। তাই তো আমি বাজার থেকে তোর দাদাকে ইলিশ মাছ কিনে আনতে বলেছি। মার শরীরটা অনেকদিন ধরে ভালো না, সেভাবে খেতে পাচ্ছে না। আজ দেখি মাছ রান্না করলে কিছুটা খেতে পারে কিনা। আচ্ছা চলো চলো, আর মাকে গিয়ে বলে আসি আজ মায়ের পছন্দের ইলিশের দো পেঁয়াজা করা হবে। মা কি করছেন? হায়, শরীরটা ভালো ঠেকছে না, তাই বসে শুয়ে দিন কাটাচ্ছি আর কি। মা, আজ আপনার পছন্দের ইলিশ দো পেঁয়াজা করা হবে, তাই আপনাকে বলতে এসেছি। আরে, আমার মুখে তো কোনো স্বাদই পাচ্ছি না, আর কি পছন্দের খাবার। আচ্ছা দেখি আজ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারি কিনা। এ কই গেলে গো তোমরা? ভাত দাও, খিদে পেয়ে গেছে তো। বসো বসো, এখনই দিয়ে দিচ্ছি। আজ অনেক দিন পর মনে হয় একটু ভাত খেতে পারলাম, তাই তো আপনার জন্য মাছ আনিয়েছি। মা যদি ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারে তাহলে আমি রোজ রোজ ইলিশ মাছ নিয়ে আসবো। তবুও মা যাতে পেট ভরে খেতে পারে সেই ব্যবস্থা তো করতেই হবে। তাই তো, আমাদের মা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে আর আমরা ইলিশ মাছ আনবো না, এটা হয় নাকি? রোজ রোজ ইলিশ মাছ আনবো। কমল দাদাবাবু, লক্ষণ দাদাবাবু, জলদি আসুন, জলদি বের হন। এটা বিজয়ের গলা না? সকাল সকাল বিজয় এখানে কি করছে? তাই তো, চলো গিয়ে দেখি। বিজয়, সকাল সকাল তুই এখানে, কি হয়েছে কি? দাদাবাবু, দাদাবাবু, সব শেষ, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল, আর কিছু থাকলো না দাদাবাবু, কিচ্ছু থাকলো না। আরে কি শেষ হয়ে গেছে? কি সর্বনাশ হয়ে গেছে? কি বলছিস কি যা তা? দাদাবাবু, গুদামে আগুন লেগেছে, সব কিছু শেষ, আর কিচ্ছু নেই, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস কি রে? এই গুদামে আগুন লাগলো, তুই কোথায় ছিলিস? আমি বলতে পারবো না দাদাবাবু, আমি শেষ রাতে ঘুমিয়ে গেছিলাম, ঘুম ভেঙে দেখি গুদামে আগুন জ্বলছে, ততক্ষণে সব শেষ। দাদা, দেখেছি সব শেষ হয়ে গেল, জমিদার বাবুকে কি জবাব দেবো আমরা? এখন কি করব? আমাদেরও তো কোনো কাজ থাকবে না। আমরা তো গুদামে চাকরি করে সংসার চালাতাম, এখন যখন গুদামই নেই তখন কাজও থাকবে না। আমাদের সংসার চলবে কিভাবে? আমার সব শেষ হয়ে গেল রে, আমি এখন কি করব? কে আগুন লাগালো? আরে, গুদামে তো আগুন লাগবার মতো কোনো কিছু ছিল না। কে লাগাবে বাবু? কিভাবে লেগেছে তা তো আমি জানি না। শেষ রাতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম ভেঙে দেখি গুদামে আগুন জ্বলছে। এখন আমি কি করব? আমি তো একেবারে সর্বশান্ত হয়ে গেলাম। জমিদার বাবু, আপনি এখন কি সিদ্ধান্ত নিলেন? কি করবেন? কি আর করব বলো, আমি তো একেবারেই সর্বশান্ত হয়ে গেলাম। আমাদের তো রোজগারের একমাত্র ব্যবস্থা এই গুদাম থেকেই হতো। এখন আমাদের রোজগারের কি করব? আমাদের সংসার চালানো তো অনেক কঠিন হয়ে যাবে। আমার কি করবার আছে বলো? এখন তো আমার গুদামও নেই, তোমাদের কাজও নেই। আপাতত তোমাদের কাজ থেকে অব্যাহতি দিলাম, যদি কোনো ব্যবস্থা করতে পারি তখন আবার তোমাদের জানাবো।
কি গো, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? কোথায় গিয়েছিলে? জমিদার বাবুর কাছে গেছিলাম, উনি কোনো ব্যবস্থা করতে পারবেন কিনা জানবার জন্য। কি বললো জমিদার বাবু? কি আর বলবে, ওনার তো নিজেরই সব শেষ হয়ে গেছে, আমাদের আর কি ব্যবস্থা করে দেবে। তুমি চিন্তা করো না তো, একটা ব্যবস্থা ঠিক হবে। দিদি, বলছিলাম ঘরেতে কোনো বাজার নেই, যা ছিল আজ কয়েকদিন কোনো রকমে চলেছে, আজকে রান্না করার জন্য বাজার লাগবে। আচ্ছা আচ্ছা, তোমরা থাকো, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি না। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো তুমি আর আমি মিলে কিছু একটা করি। কি বলছিস তুই? তুই আর আমি মিলে কি করব? আর কিছু করতে গেলে তো টাকা লাগে, টাকা কোথায় পাবো? আমাদের সংসারের এখন যা অবস্থা, খাওয়া চালাতেই কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবস্থা আমি করব, তুমি কোনো চিন্তা করো না। আমার মাটির ব্যাংকটা আছে না, সেটা ভাঙবো, ভেঙে যে কয়টা টাকা পাবো তা দিয়ে কিছু একটা করার চেষ্টা করব। তাই বুঝি? তা তুই কি করতে চাচ্ছিস? তুমি বলো তো কি করা যায়? আমরা তো হাতের কাজও জানি, আমরা বাজারে বিভিন্ন ধরনের হাতের জিনিস বানিয়ে বিক্রি করতে পারি। হয়তো কাজের অনেক সময় ব্যয় হয়ে যায়, আর সেই হিসেবে টাকাও পাওয়া যায় না, তাতে কি আর আমাদের সংসার চলবে? আমরা বাজারে ছোট একটি খাবারের হোটেল দেব, দুজনে মিলে একসাথে রান্না করব, খাবারের ব্যবসা তো ভালোই চলে। তা ঠিক বলেছ, এটা হলে তো ভালোই হয়। তোমার হাতে রান্নাও অনেক ভালো, কিন্তু আমার ব্যাংকে তো হোটেল দেওয়ার মতো টাকা হবে না। চিন্তা করিস না, আমার কাছেও কিছু টাকা আছে, আমরা সব মিলিয়ে একটা ছোট্ট হোটেল দেব, আস্তে আস্তে আমাদের ব্যবসাটা বড় করব, এখন আমাদের স্বামীদেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা দিদি, তাহলে তো ভালোই হয়। স্বামীরা সব সময় আমাদের ভালো রেখেছে, এখন তাদের বিপদের সময় আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কি করে হয়? চল মাকে গিয়ে বলি আমাদের পরিকল্পনাগুলো, মা নিশ্চয়ই অনেক খুশি হবে। চলো। তোমাদের অনেক খুশি দেখাচ্ছে। হ্যাঁ মা, আমরা একটা পরিকল্পনা করেছি, তাই আপনাকে জানাতে এলাম। হ্যাঁ মা, আমরা একটা ব্যবসা পরিকল্পনা করেছি, তাই আপনাকে জানাতে এলাম। এ তো মহা খুশির খবর, তোমরা তো ভালো পরিকল্পনাই করেছো। আমার কাছেও কিছু টাকা আছে, আমার ছেলেরা আমাকে সব সময় হাত খরচের জন্য যে টাকা দিত তা আমি জমিয়ে রাখতাম। আপনি টাকাগুলো দিতে পারেন, আমরা পরে আবার আপনাকে ব্যবসার লাভ থেকে সে টাকা ফিরিয়ে দেব। কমল, বাড়িতে আছো? জমিদারের গলা না? জমিদার বাবুই তো মনে হচ্ছে। জমিদার বাবু, আপনি এখানে? কোনো সমস্যা কি? তেমন কিছু না, কিছু কথা বলতে এসেছি। গুদামে আগুন লাগবার পর থেকে বিজয়কে দেখছি না, তোমরা কি ওকে দেখেছো? না বাবু, ওকে তো আমরা দেখিনি। আসলে আমি ওর খোঁজ নিয়েছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, ও পালিয়ে গেছে। কিন্তু কেন পালাবে কেন? গুদামে আগুন দেওয়ার সাথে ওর কোনো একটা সম্পর্ক আছে, এটা আমি নিশ্চিত, তাই ও পালিয়েছে। কি বলছেন বাবু, এমনটা কি করবারও সাহস পাবে? কি বলো দাদা, যে চুরি করতে সাহস পায় সে বুঝি গুদামে আগুন দিতে সাহস পাবে না? কি বলছিস তুই বলতে চাচ্ছিস গুদামে আগুন বিজয় দিয়েছে? লক্ষণ ঠিকই বলেছে, এই আগুন লাগবার পেছনে মূল কারণই হলো বিজয়। এখন ওকে খুঁজে বের করতে হবে, তাহলে আসল ঘটনা জানা যাবে। জমিদার বাবু, আমি আমার এক আত্মীয়কে হাসপাতালে দেখতে যাই, সেখানে গিয়ে দেখেছি পাশের একটি রুমে বিজয় তার ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছে। কি বলছিস কি তুই কি ঠিক দেখেছিস? আমাকে নিয়ে যেতে পারবি? জি বাবু, আমি আপনাকে এখনই নিয়ে যাব। বিজয়, তুই কোথায় গিয়েছিলিস? তোকে এতদিন খুঁজে পাচ্ছি না কেন? আমি কোথাও যাইনি, আমি তো ছিলাম। আমাকে মিথ্যে বলছিস? আমি তোকে এতদিন খুঁজে বেড়াচ্ছি, তার কোনো খোঁজ পাইনি। আগে বাবু, আমি একটু কাজে গ্রামে বাইরে গেছিলাম। তাহলে তুই আমাকে মিথ্যে বললি কেন? আসলে আমি ভয় পেয়ে গেছিলাম। তুই কেন ভয় পেয়েছিস? এমনি 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 তো ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না। তুই আমাকে সত্যি সত্যি সবকিছু খুলে বলতো, আগুন লাগার ব্যাপারে তুই কি জানিস? এই ভয়টাই পাচ্ছিলাম, আপনি আমার কাছে কারণ জানতে চাইবেন, কিন্তু
আমি তো বলেছি কেমন করে আগুন লাগলো তা আমি জানি না। আমি ঘুমিয়ে গেছিলাম, উঠে দেখছি আগুন লেগে সব শেষ। তোর তো দায়িত্ব ছিল সারা রাত জেগে পাহারা দেওয়ার, তাহলে তুই ঘুমিয়েছিলিস কেন? বাবু, এমনটা তো কোনোদিন হয়নি। ওই দিন রাতে আমার হঠাৎ চোখে ঘুম লেগে গেল। আর সেদিনই গুদামে আগুন লাগলো, তাই তো? বাবু, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দিন। দেখছেন না আমার ছেলেটা কত অসুস্থ, ওকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু তোর ছেলে সুস্থ হওয়ার পর তুই আমার সাথে দেখা করবি। আচ্ছা বাবু। শোন মালতী, আমাদের হোটেলের সকল খাওয়া আমরা একটু অন্যভাবে তৈরি করব, যাতে অন্য হোটেলের সাথে আমাদের হোটেলের খাবার কোনোভাবে মিলে না যায়, তাহলে আমাদের কাস্টমার বেশি হবে। অন্যভাবে বলতে বুঝিয়ে বলো। দেখ, বাজারে যে কটি খাওয়ার দোকান আছে, হয়তো কোনো দোকানে বিরিয়ানি বিক্রি করছে, হয়তো কোনো দোকানে ভাত বিক্রি করছে, কিন্তু আমাদের হোটেলে সব ধরনের খাবার রাখা হবে, কিন্তু কোনো দামি খাবার রাখা হবে না। তাহলে সকল রকম কাস্টমার আমাদের দোকানে খেতে আসবে। আমরা খাবারের দামও কম রাখবো, তাহলে আমাদের বিক্রি বেশি হবে। ঠিক বলেছো দিদি, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এখন আমাকে বলো, তুমি কি কি রান্না করবে ঠিক করেছো? আমরা সকালে লুচি আর আলুর দম করব, দুপুরে খিচুড়ি আর পনিরের মশলা করব, বিকেলে পাকোড়া বানাবো, তাহলে সারাদিনই আমাদের কাস্টমার থাকবে। ঠিক বলেছে দিদি, সব হোটেল তো একটি খাবার বিক্রি করা হয়, তাই তাদের কাস্টমার কম হয়, আমাদের অনেক কাস্টমার হবে আর অনেক লাভ হবে। তুই ঠিক শুনেছিস? কি পাপ করেছে তা বলেনি? তা বলতে শুনিনি, শুধু এতটুকুই বলতে শুনেছি। এতটুকুতে কি হবে? কি পাপ করেছে তা তো নিজে এসে আমাকে বলবে। আমাদের হোটেলটা এখন আগের চেয়ে আরও বড় হয়েছে আর অনেক লোকের বসার ব্যবস্থা হয়েছে। হ্যাঁ দিদি, অল্প দিনে আমরা অনেক ভালো রোজগার করেছি এবং আমাদের স্বামীদেরও একটা কাজের ব্যবস্থা হয়ে গেল, ওদের আর বেকার থাকতে হবে না। তোমরা কিভাবে এত সুন্দর পরিকল্পনা করে হোটেলটা দিয়েছো? হ্যাঁ, এটা সম্পূর্ণ মালতীর বুদ্ধি ছিল। কি বলো দিদি, এটা তোমার বুদ্ধি ছিল? আচ্ছা বাবা, আমাদের দুজনের বুদ্ধি ছিল। আমরা চেয়েছি কষ্টের সময় আমাদের স্বামীদের পাশে দাঁড়াতে। হ্যাঁ, তোমরা এ সময় এত ভালো একটা রোজগারের ব্যবস্থা করলে, না হয়তো আমাদের কি অবস্থা যে হতো তা ওপরওয়ালাই জানে। ঠিক, আমাদের একটা ভালো রোজগারের ব্যবস্থা হলো এবং তোমাদেরও একটা ভালো কাজের ব্যবস্থা হয়েছে। তোমাদের কেউ আর কারোর অধীনস্থ হয়ে কাজ করতে হবে না। তোমরা এখন থেকে নিজের রোজগার নিজের ব্যবসা থেকেই করতে পারবে। তোমাদের খাবারের জবাব নেই, তোমরা এত মজার মজার খাবার বানাও। আমরা তো একরকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলাম, এতদিনে আমাদের পেটে ভালো খাবার পড়েছে। তোমাদের জন্য অনেক শুভকামনা, তোমাদের ব্যবসা আরো উন্নতি লাভ করুক, আমার এই আশীর্বাদ আছে। কি খবর বিজয়? আমাকে মাফ করে দিন বাবু, আমার ছেলেটার অবস্থা ভালো না, যে কোনো সময় দুঃসংবাদ আসবে, আপনি আমাকে ক্ষমা করুন বাবু। তুই আমার কাছে ক্ষমা চাচ্ছিস কেন? কি হয়েছে কি? এমনি বাবু, আমার ছেলের শরীরের অবনতি হচ্ছে দিন দিন, তাই আমার কোনো কিছুই আর ভালো লাগছে না। ঠিক আছে, তুই তোর ছেলেকে দেখে রাখিস, আমি এখন আসছি। ওগো, তুমি জমিদার বাবুর কাছে সবকিছু স্বীকার করলে কেন? তোমার কারণে আজ আমাদের ছেলের এই অবস্থা। আমার ছেলের এই অবস্থার জন্য তুমি দায়ী। কি দরকার ছিল জমিদারের টাকা পয়সা চুরি করে? এই চুরি ডাকতে গিয়ে তুমি কত বড় পাপ করেছো। তুমি জমিদারের গুদামে আগুন দিয়েছো আর কতগুলো লোকের কর্মসংস্থান নষ্ট করেছো। আমি আমার ভুল বুঝতে পারছি গো, কিন্তু তখন আমার মাথা ঠিক ছিল না। তখন আমার টাকা লোভ পেয়ে বসেছিল। আমার মনে হতো আমার অনেক টাকা লাগবে, আমি প্রতিদিন গুদামের হিসেবে গরমিল করতে থাকি যাতে আমার চুরি ধরা না পড়ে। আমি যখন আগে জমিদারের হিসেবে গরমিল করতাম তখন জমিদার বাবু বুঝতে পারত না, কিন্তু যখন থেকে লক্ষণ এবং কমল হিসেব রক্ষক হিসেবে কাজ করতে শুরু করলো তখন থেকে আমার চুরি করা কঠিন হয়ে গেল এবং জমিদারও আমাকে অবিশ্বাস করতে লাগলো। আমি ওদের জন্য ঠিকঠাক চুরি করতে না পেরে রাগ থেকে এ কাজ করেছি, যাতে লক্ষণ আর কমল বেকার হয়ে যায় এবং ওদের সংসারে দুঃখ নেমে আসে। তুমি অনেক বিপদে ফেলে গিয়ে নিজে বিপদে পড়েছো। দেখো, তুমি ওদের বেকার করতে চেয়েছিলে, কিন্তু ওরা কি বেকার হয়েছে? তা না, বরং আরো ভালো রোজগারের ব্যবস্থা হয়েছে।
হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমার ভুলের মাসুল আমার ছেলেকে দিতে হচ্ছে। এখন আমি আমার একমাত্র ছেলেকে হারাতে বসেছি। জমিদার বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় পাপ কাজ করেছি এবং সে পাপের ফলও পেয়ে গেছি। এখন আপনি আমাকে ক্ষমা না করলে আমি তো বেঁচে থেকেও শান্তি পাবো না। আমি আমার বিবেকের কাছে সবসময় অপরাধী হয়ে থাকবো বাবু। কি হয়েছে তোমার, বলো? আমার ছেলে মারা গেছে। ওপরওয়ালা ওকে ভালো করো। এখন তুমি কেন আমার কাছে এসেছো তা বলো। তুমি আমার কাছে বারবার ক্ষমা চাচ্ছ কেন? আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, যে অন্যায়ের কোনো ক্ষমা নেই বাবু। কি করেছো কি? আপনার গুদামে আগুন আমি দিয়েছিলাম। এত বড় অপরাধ তুমি কিভাবে করতে পারলে? আমি তোমার জন্য কি না করেছি? তুমি তার প্রতিদান এভাবে দিলে? তুমি শুধু তোমার কথাই কি চিন্তা করেছো? তুমি অন্যদের কথা চিন্তা করনি? কতগুলো মানুষকে কর্মহীন করেছো, আজকে তারা অভাবে ভুগছে। কিভাবে পারলে এসব? আমি আমার অপরাধ বুঝতে পারছি বাবু। আমি তখন অন্ধ ছিলাম, আমার বিবেক বলে কিচ্ছু ছিল না। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি তো শুধু কমল এবং লক্ষণের উপর রাগ করে এ কাজ করেছি। আমি চেয়েছি ওদেরকে কষ্ট দিতে। আমি বুঝিনি আমার রাগের কারণে কতগুলো মানুষ কষ্ট ভোগ করবে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এবং তোমার শাস্তিও পেয়ে গেছো। তোমাকে আমার আর কিছু বলবার নেই। শুধু শেষ একটা কথা বলবো, তুমি লক্ষণ এবং কমলের কাছে গিয়ে ক্ষমা চাও। অবশ্যই আমি যাব লক্ষণ এবং কমলের কাছে, আমি ক্ষমা চেয়ে নেব। আমায় ক্ষমা করো কমলদা, আমার সব শেষ। কি হয়েছে? ক্ষমা চাচ্ছিস কেন? কি শেষ? আমার একমাত্র ছেলে আমার পাপের ফল ভোগ করে মারা গিয়েছে কমলদা। কি বলছিস কি রে জাতা? আমি ঠিক বলছি। আমি অনেক বড় পাপ করেছি, আর সেই পাপের ফল ওপরওয়ালা আমার ছেলেকে দিয়েছে। আমার ছেলেই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তোমরা আমাকে ক্ষমা করো। তোর পাপের সাথে আমাদের ক্ষমা করবার কি সম্পর্ক রে? আমি তোমাদের সাথে বড় অপরাধ করেছি। কি বলছিস কি রে? কিভাবে? আমি তোমাদের কষ্ট দেওয়ার জন্য গুদামে আগুন দিয়েছিলাম, যাতে তোমরা বেকার হয়ে যাও, তোমাদের রোজগার বন্ধ হয়ে যায়, আর তোমরা কষ্ট পাও। কিন্তু ওপরওয়ালা এই পাপের ফল আমার ছেলেকেই দিয়ে গেল। আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি তোমাদের সাথে। কিভাবে এত অপরাধ করতে পারলি তুই? দেখিসনি কতগুলো মানুষ আমরা এই গুদামে কাজ করতাম? আমি তোকে ক্ষমা করবার কে রে? তুই যা যা যা, আমার সামনে থেকে যা, বেরো বেরো এখান থেকে, বেরো। মা, তোমার শরীর কেমন আছে? ভালো নেই বাবা, শরীরটা আর চলছে না। প্রতিদিন মনে হচ্ছে মরে যাব। কি বলছো মা? এমন কথা বলবে না। তুমি যদি না থাকো আমাদের সংসারটা তো অপরিপূর্ণ হয়ে যাবে। কি বলিস বাবা? মা কি আর কারো সারা জীবন বেঁচে থাকে? আমার মৃত্যুর আগে আমি তোদের সুখ দেখে যেতে পেরেছি, এটাই অনেক বড়। মা, এমন কথা বলবেন না। আপনাকে ছাড়া আমরা কিভাবে সুখী হতে পারি বলুন তো? তাই তো মা, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাদের সাথেই থাকবেন, আর আপনাকে নিয়ে আমাদের সুখী পরিবার। মাকে ছাড়া আমাদের সংসার অপরিপূর্ণ। তাই তো, মা আমাদের মাথার উপরে বটগাছের মতন ছায়া দিয়েছিল, সকল সমাধান করে দিত। ঠিক আমাদের ছায়া হয়ে থাকার সুপরামর্শ দেওয়ার আর কেউ রইল না। তুমি এভাবে ভেঙে পড়ো না। দেখো, সবার মা তো চিরদিন বেঁচে থাকে না। মা আমাদের সাথে না থাকলেও মায়ের আশীর্বাদ আমাদের ওপর সব সময় থাকবে। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? আমাদের ভরসা দেওয়ার তো কেউ থাকবে না। ঠিক বলেছ, অনেকদিন আমাদের হোটেল খোলা হয়নি। চলো আজ আমরা সবাই গিয়ে একসাথে হোটেলকে কাজ শুরু করি, দেখবে তাহলে ভালো লাগবে। হ্যাঁ দিদি, তাই চলো, কাজের মধ্যে দুঃখ ভুলে থাকা যাবে। আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমি অনেক বড় অপরাধ করেছি। আমি চোর, আমি চুরি করেছি। আপনি এমন কেন করছেন? আপনি কেন আমাদের ছেলেকে মারবেন? আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি আপনার অপরাধ স্বীকার করে নিয়েছেন। আমি আমার ছেলেকে মেরে ফেলেছি। আমি অনেক বড় চোর।
আমি অনেক বড় অপরাধ করেছি, আমার ক্ষমা নেই। আপনি আমাকে কিসের কর্মফল দিচ্ছেন? আমি আর কিচ্ছু পাচ্ছি না। একদিকে ছেলে নিয়ে গেলেন, অন্যদিকে স্বামীকে পাগল করে দিলেন। এত কিছু দেখে আমি কিভাবে সহ্য করব? এমনই মজার মজার গল্প আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।